আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংসদে সীমিত সময়ে সম্পূরক বাজেট পাস, নতুন বাজেটের আকার ও ব্যাংক ঋণ নিয়ে বিএনপির প্রশ্ন, অর্থমন্ত্রীর নাকচ। দেশের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে করোনা, জীবন জীবিকার স্বার্থে চলছে স্বল্প পরিসরে অর্থনৈতিক ও শিক্ষা কার্যক্রম, জানালেন প্রধানমন্ত্রী। করোনা কেড়ে নিল সিলেটের সাবেক মেয়র কামরানকেও, উপসর্গে বিভিন্ন জায়গায় আরও 9 জনের মৃত্যু, বিশ্বে প্রাণহানি 4,35,000 ছাড়িয়েছে। রাজধানীর রেড জোন চিহ্নিত এলাকায় এখনো হয়নি লকডাউন, দ্বিধাদ্বন্দ্বে স্থানীয়রা, যাতায়াত কমেছে পূর্ব রাজাবাজারে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেমন কোনো বিরোধিতা ছাড়াই জাতীয় সংসদে আজ পাশ হল বিদায়ী অর্থবছরের সম্পূরক বাজেট। নির্দিষ্টকরণ বিল 2020 পাশের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে এ বাজেট পাশ হয়। এ বাজেট নিয়ে আলোচনার পরিসর ছিল খুবই সীমিত। সোমবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে সম্পূরক বাজেটের মঞ্জুরি দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অসুস্থ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য রাষ্ট্রপতিকে অনধিক 214 কোটি টাকা এবং মন্ত্রিপরিষদ বিভাগের জন্য 59 কোটি টাকা মঞ্জুরির দাবি জানান, যা সর্বসম্মত কণ্ঠভোটে পাশ হয়। সংসদে 24টি মঞ্জুরি দাবি উঠলেও মাত্র 2টিতে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আগামী 23 জুন পর্যন্ত মুলতবি করা হয় চলতি অধিবেশন। রীতি অনুযায়ী 30 জুন পাশ হবে নতুন বাজেট। সংসদ সদস্য হারুনুর রশিদ প্রস্তাবিত নতুন বাজেটের আকার, ব্যাংক ঋণের টার্গেট এবং 1,90,000 কোটি টাকার ঘাটতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তা নাকচ করে জবাবে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে বিতর্কের কিছু নেই। এই বাজেট আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, যে আমরা সাধারণত সবসময় বাজেট করে থাকি, অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন কম্পোনেন্টগুলো সেখানে প্রাধিকার পায়। এবার আমরা সেটা করে নিই। এবার মানুষকে প্রাধিকার দিয়েছি। এটা অর্থনৈতিক বাজেট নয়, একদিকে অর্থনৈতিক বাজেট, পাশাপাশি এটা হলো মানবিক বাজেট। করোনা ভাইরাস দেশের সকল অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইরাসের ভয় ভীতি আজ পৃথিবী জুড়ে বিরাজমান। এর মধ্যেও জীবনের প্রয়োজনে অর্থনৈতিক কর্মকাণ্ড, লেখাপড়া কিছু কিছু চালু করা হয়েছে বলে জানান তিনি। নিরাপত্তার স্বার্থেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে জীবন চালিয়ে নেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 34তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য এসএসএফ এর প্রশংসা করার পাশাপাশি বাহিনীর যুগোপযোগী প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যে করোনা ভাইরাস পরিস্থিতি এবং এর কারণে উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ার কথা উঠে আসে। এই করোনা ভাইরাসটা এসে আমাদের সকল অগ্রযাত্রাটা থামিয়ে দিয়েছে। সেজন্য সত্যি মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু আজকে আমরা কিন্তু আমাদের দারিদ্র্য যেখানে আমরা পেয়েছিলাম 40 ভাগ, সেটাকে আমরা 20 ভাগে নামিয়ে এনেছি। আমাদের প্রবৃদ্ধি আমরা 8.1 ভাগে উঠিয়েছিলাম, যার ফলে আমরা এগিয়ে যাচ্ছিলাম খুব দ্রুত গতিতে। আজকে এই একটা ভাইরাস যাকে দেখা যাচ্ছে না, অদৃশ্য একটা শক্তি, জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা, সেই অদৃশ্য শক্তির ভয়ে আজকে সারা বিশ্ব স্থবির। তবে জীবন ও জীবিকার প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে জীবন চালিয়ে নেওয়ার আহ্বান আসে সরকার প্রধানের কণ্ঠে। কারণ একদিকে মানুষকে বাঁচানো, আবার মানুষের খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, সেগুলো যাতে ঠিক থাকে, চলমান থাকে, সেদিকেও আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। সেই বিশ্বাস, আস্থাটা ধরে রাখতে হবে, কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে। এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা, সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। বাড়তে থাকা সংক্রমণ প্রতিরোধে সরকারের নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমদ কামরান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত ৩টার দিকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ২ দফা নামাজে জানাজা শেষে তাকে মানিক পীর কিল্লা কবরস্থানে দাফন করার কথা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে তার মৃত্যুতে সিলেটে নেমে এসেছে শোকের ছায়া। ঘোষণা করা হয়েছে ৩ দিনের শোক কর্মসূচি। সিলেট থেকে দীপু সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। বদরুদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের রাজনীতিতে সরব এই রাজনীতিকের শেষ বিদায়ে প্রস্তুত আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মীরা। সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের মৃত্যুর খবর পৌঁছালে নগরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার সকাল থেকে তার ছড়ারপাড়ের বাসায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। এই করোনাকালীন সময় ওনাকে সিলেটের মানুষ করোনা যোদ্ধা হিসেবে খুব সময় পাশে পেয়েছিল। আপনারা দেখেছেন উনি এই করোনাকালীন সময় উনার এই বৃদ্ধ বয়সেও উনি সবসময় অসহায় মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন এবং এই পাশে দাঁড়ানোর কারণে করোনা আক্রান্ত হয়েছিলেন। এদিকে সাবেক মেয়রের মৃত্যু সংবাদ শুনে তার বাসায় ছুটে যান বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে গতকালকে এর আগে কথা হয়েছে, তিনি বলেছেন তিনি সুস্থ হচ্ছেন, দোয়া চেয়েছিলেন সকলের কাছে। আজকে তিনি বিদায় নিয়েছেন। আমি তার সুস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সিলেটের রাজনীতিতে আলোচিত এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকাহত দলীয় নেতাকর্মীরা। তৃণমূল থেকে আমার সাথে কামরান ভাইয়ের পরিচয়। আজকে আমি মহানগরের নেতা হয়েছি কামরান ভাইয়ের জন্য। ওনাকে হারিয়ে এই সিলেটের মানুষ যে শোকাহত হয়েছে, আসলে কারো কাছে খার বেদনা কারো কাছে হওয়া নয়। গত ৫ জুন করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন বদরুদ্দিন আহমদ কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে গত ৬ জুন তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৭ জুন সন্ধ্যায় তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। পরদিন তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। তবে তাকে সিএমএইচের আইসিইউতে রেখে অক্সিজেন সাপোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রবিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় এবং সোমবার ভোররাত ৩টায় পাড়ি জমান পরপারে। কামরানের আগে গত ২৭ মে তার স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানও করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। বদরুদ্দিন আহমদ কামরানের জন্ম ১৯৫৩ সালে। শুরু থেকে ১০ বছর সিলেট সিটি কর্পোরেশনের সুখ দুঃখের সাথী ছিলেন মেয়র কামরান। উচ্চ মাধ্যমিকের ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তিনি সিলেট পৌরসভার কমিশনার নির্বাচিত হন। তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ পৌর কমিশনার। মেয়রের দায়িত্ব পালনের পাশাপাশি বদরুদ্দিন আহমদ টানা ৩ বার সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সবশেষ সম্মেলনে মহানগরের সভাপতির পদ থেকে সরে গেলেও স্থান পান আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে এসেছিলেন বদরুদ্দিন আহমদ কামরান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নরসিংদীতে মারা গেছেন একজন। এছাড়া করোনা উপসর্গে পাবনায় এক ব্যাংক কর্মকর্তা সহ সিলেট, মৌলভীবাজার, সাতক্ষীরা, ঝালকাঠি ও ভৈরবে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। সিলেটে মৃত্যুবরণকারী ২ জনের মধ্যে একজন সাংবাদিক। নরসিংদী সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান সহকারী আব্দুল মতিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এদিকে ভৈরবে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি শম্ভুপুর গ্রামে। তিনি ১ সপ্তাহ ধরে জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। সিলেটে করোনা উপসর্গ নিয়ে এক সাংবাদিক সহ ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে নেয়ার পথে মারা যান সাংবাদিক লিটন দাস লিকন। অন্যজন মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও জুরিতে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। তারা দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর পুরাতন সাতক্ষীরার বাসিন্দা ছিলেন।
এদিকে নড়াইল 2 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হুসনে আরা সিরাজের করোনা শনাক্ত হয়েছে। তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। বগুড়ায় একদিনে সর্বোচ্চ 128 জনের করোনা শনাক্ত। এছাড়া ময়মনসিংহ মেডিকেলের 3 চিকিৎসক, 3 নার্স ও 1 পরিচ্ছন্নতা কর্মী সহ 33 জন এবং রংপুরে 21 জনের করোনা পজিটিভ। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর রমনা, মগবাজার, মিরপুর সহ বেশ কিছু এলাকাকে রেড জোন চিহ্নিত করা হলেও এখনও করা হয়নি লকডাউন। প্রশাসনের কোনো তৎপরতাও শুরু হয়নি। বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে এলাকাবাসী। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে লকডাউন এলাকা পূর্ব রাজাবাজারে মানুষের প্রবেশ ও বের হওয়া বেশ কমে এসেছে। সোমবার 6ষ্ঠ দিন পার করছে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনে থাকা প্রায় 50,000 বাসিন্দা। শুরু থেকে নানা অজুহাতে বের হওয়ার চেষ্টা করে এখন অনেকেই চাইছেন এলাকা ছাড়তে। আমি এখানে 4-5 দিন ধরে আটকে আছি। মানে এর মধ্যে আমি ওখানে জব করতে পাইনি, বাট আমার ওখান থেকে আর কি কল আসতেছে যে এখানে আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে। তো এই কারণে আমি চলে যেতে চাচ্ছি। ওখানে থেকে আমি ওখানে ব্যারাক আছে, ব্যারাকে থেকে আমি জব করব। স্বেচ্ছাসেবীদের হিসাবের তালিকাও বলছে দিনে দিনে কমে আসছে লকডাউন এলাকায় প্রবেশ ও বের হওয়ার সংখ্যা। গত পরশু দিন 348 জন আমাদের এখান থেকে বের হয়েছে, আর কালকে হচ্ছে 302 জন বের হয়েছে, আর আজকে এই পর্যন্ত হচ্ছে 125 জনের মতো বের হয়েছে। পুলিশ বলছে মিথ্যা অজুহাতে কাজ না হওয়ায় বাসায় থাকতে বাধ্য হয়েছেন বেশিরভাগ মানুষ। বুঝতে পারছে যে আর আসলে যাওয়া যায় না, ছোটোখাটো কোনো কারণ নিয়ে বের হওয়া যায় না, সে কারণে হয়তো ওরা আর আজকে বের হয়নি। তারপরেও 2-1 জন লোক বের হয়েছিল, ওদেরকে বুঝাই ভিতরে ব্যাক করে দেওয়া হয়েছে। এদিকে করোনা সংক্রমণ বিবেচনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মোট 45টি এলাকাকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বসুন্ধরা, বাড্ডা, মহাখালী, তেজগাঁও, মোহাম্মদপুর, গুলশান, মগবাজার, বনশ্রী, উত্তরা ও মিরপুর সহ 17টি এলাকা ঢাকা উত্তর সিটির আওতায়। আর যাত্রাবাড়ি, ডেমরা, গ্যান্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, টিকাটুলি, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারি, খিলগাঁও, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা সহ 28টি এলাকা ঢাকা দক্ষিণে। যদিও এসব এলাকায় এখনও শুরু হয়নি লকডাউন। রেড জোন ঘোষণা করলে তো স্বাভাবিকভাবে মানুষ চলাচল কমবে, অন্যান্য দিনের থেকে রাস্তা বের একটু অন্যরকম লাগবে, কিন্তু আমার কাছে মনে হয় না যে রেড জোন ঘোষণা করা হয়েছে আর কি। আমরা যদি একবারে বদ্ধ হয়ে পড়ি তাহলে আমরা চলবো কেমনি? কোথায় আমরা কোথায় আমরা ভাত পাবো, কোথায় আমরা খাদ্য পাবো? এমনকি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা বলছেন এখনও কোনো নির্দেশনা পাননি তারা। টিভি, ইলেকট্রনিক মিডিয়াতে দেখছি, টিভিতে যে এরিয়া খিলগা, রামপুরে এরকম বলা হয়েছে। স্পেসিফিক আমার ওয়ার্ড আছে কিনা বা কতটুকু আছে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন আমি পাইনি। এসব এলাকার মানুষের জীবনযাত্রা যেন বাধাগ্রস্ত না হয় সে দিকটি ভেবে দেখতে সরকারের প্রতি অনুরোধ এই জনপ্রতিনিধিদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর রেড জোন চিহ্নিত করা এলাকার খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার সিকান্দার রেমান। তিনি আছেন মোহাম্মদপুর এলাকায়, সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। রেমান, রেড জোন নিয়ে কি বলছে এলাকাবাসী, কি তাদের প্রতিক্রিয়া? আপনাকে ধন্যবাদ জানি। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা উত্তরের একটি রেড জোন এলাকা মোহাম্মদপুরে। আপনি লক্ষ্য করছেন যে অন্যান্য সাধারণ দিনের মতো 8-10টি দিনের মতোই কিন্তু এখানে স্বাভাবিক মানুষের জীবনযাত্রা অনেকটাই। তো এখানে যারা আছেন, আমরা এলাকার অধিবাসী অনেকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে গত 2.5-3 মাসে তারা একটা অভ্যস্ততার মধ্যে হয়ে গিয়েছিল, কিন্তু জীবন জীবিকার তাগিদে তাদেরকে হয়তো অফিস আদালতে যেতে হচ্ছে, বিভিন্ন কর্মস্থলে যেতে হচ্ছে। এ কারণেই আবার নতুন করে রেড জোন ঘোষণা করা আসলে মিশ্র প্রতিক্রিয়া বলা যায়। অনেকে বলেছেন যে তারা বাসায় থাকতে চান, সেক্ষেত্রে তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করতে হবে সবার আগে। বিশেষ করে অসুস্থ যারা রয়েছেন, বিভিন্ন করোনা আক্রান্ত ছাড়াও অন্যান্য অসুখে যারা অসুস্থ দীর্ঘদিন ধরে বয়োবৃদ্ধ, তাদেরকে যাতে দ্রুততার সঙ্গে তারা হসপিটালে প্রয়োজনে নিতে পারে সে বিষয়টি নিশ্চিতের কথা তারা বলছেন। পাশাপাশি খাদ্য যেই সংকট
যদি কোনো বাসায় তৈরি হয় সেক্ষেত্রে খাদ্য সহায়তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে সহায়তাগুলো সেগুলি তারা নিশ্চিতের কথা বলছেন। একই সঙ্গে বিশেষ করে এলাকার নারী সদস্য যারা আছেন তারা বলছেন যে নিরাপত্তার যে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে তারা অনুরোধ করেছেন যাতে বাসাবাড়ির এই সময় লকডাউনের এই সুযোগে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, বিশেষ করে চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা বাসাবাড়িতে যেগুলি হয় এগুলো যদি না হয় সে বিষয়ে নিশ্চিত করার কথা কিন্তু অনেক নারী সদস্য, পরিবারের নারী সদস্যরা বলছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ঠিক কয়দিনের জন্য লকডাউনটা হবে এবং কি কি এর আওতামুক্ত থাকবে এই বিষয়টি আরও সুস্পষ্ট করে জানানোর জন্য তারা সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করছেন। তো এই হচ্ছে রাজধানীর মোহাম্মদপুর থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রেড জোন চিহ্নিত এলাকা মোহাম্মদপুরের এতক্ষণ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার সিকান্দার রেমান। করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে 4,35,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত 80 লাখের ওপরে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 41,34,000-এর বেশি মানুষ। এদিকে করোনার কারণে আরোপিত বিধিনিষেধের বেশিরভাগই তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। করোনায় প্রাত্যহিক মৃত্যুর তালিকায় রবিবারও শীর্ষে ছিল ব্রাজিল। এদিন মারা যান কমপক্ষে 598 জন। এতে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়ায় 43,389 জনে। 8,67,000 ছাড়াই আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় প্রাণহানি উল্লেখযোগ্য হারে কমে 326 জনে নেমেছে যুক্তরাষ্ট্রে। তবে একদিনে মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকলেও করোনা শনাক্তের দিক থেকে শীর্ষে ছিল দেশটি। নতুন 19,920 জন সহ যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্তের সংখ্যা 21,62,000-এর ওপরে। এছাড়া নতুন করে মেক্সিকোতে 424, ভারতে 321, রাশিয়ায় 119, পাকিস্তানে 81, ইতালিতে 44 ও যুক্তরাজ্যে 36 জন মারা গেছেন। নতুন আর কেউ মারা যায়নি স্পেনে। এদিকে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় স্থানীয় সময় সোমবার থেকে ক্যাফে ও রেস্টুরেন্ট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করায় ফ্রান্সের বিভিন্ন এলাকায় আসা যাওয়ায় কোনো বাধা থাকবে না। সেই সাথে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। 22 জুন হাই স্কুল বাদে প্রাথমিক স্কুলগুলোর কার্যক্রম শুরু হবে। প্রতিদিন মৃত্যু বাড়লেও দেশ এখন করোনা সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে বলে মনে করেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের ধারণা এটি আরও মাসখানেক চলবে, তারপরও কমে আসবে আস্তে আস্তে। সেবার পাশাপাশি নিজের সুরক্ষায় চিকিৎসকদের আরও সতর্কতার পরামর্শ তাদের। 2019-এর ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম শনাক্ত হয় এবছরের 8 মার্চ। এরপর আস্তে আস্তে দেশে সংক্রমণের মাত্রা বাড়তে থাকে। মার্চে 1,600 জনকে পরীক্ষা করে রোগী পাওয়া যায় 59 জন। এপ্রিলে 63,064 জনকে পরীক্ষা করে শনাক্ত হয় 7,616 জন। মে মাসে পরীক্ষা করা হয় 2,44,264 জনকে। সংক্রমণ পাওয়া যায় 39,486 জনের মধ্যে। আর 14 জুন পর্যন্ত 1,95,535 জনের পরীক্ষায় শনাক্ত হয় 40,367 জন। মে জুনে এসে নমুনা পরীক্ষা বাড়তে থাকে, পাল্লা দিয়ে বাড়তে থাকে করোনা রোগী শনাক্তের হার, সেই সাথে মৃতের সংখ্যাও। তারপরও চিকিৎসকরা বলছেন সংক্রমণের মাত্রা এখনও চূড়ান্ত নয়। এখনও তো বোঝা যাচ্ছে না। আমার মনে হয় যে পিক টাইমেই আসছি আমরা। তবে যদি দু একদমে দেখি যে কমছে তাহলে ধরবো যে হ্যাঁ পিক টাউন হয়েছে, এখন আমরা কমার দিকে আছে, এটা বলতে পারবো আর কি। কারণ গতকাল যা ছিল আজকে একটু কমে আসছে। যদি আগামীকাল আরও কমে তাহলে আমরা মনে করি যে পিক টাউন হয়ে গেছে, এখন আমরা ফলের দিকে আসি, কমার দিকে আসি। সুতরাং এটা আইজি বলা যাচ্ছে না, আরও 2-3 দিন আমাদের অবজার্ভ করতে হবে। যে আমরা কাঙ্ক্ষিত যে সংখ্যায় আমাদের পরীক্ষা করা দরকার সেই কাঙ্ক্ষিত সংখ্যায় আমরা পরীক্ষা করতে পারছি না, যে কারণে এই মুহূর্তে বলা মুশকিল। তবে আমার ব্যক্তিগত ধারণা যে সংক্রমণ আরও ঊর্ধ্বগতিতে যাবে এবং আরও লম্বা সময়ে প্রলম্বিত হয়ে এটা আপনার ঊর্ধ্বমুখী হবে। এদিকে করোনার থাবায় সাধারণ নাগরিকদের সাথে মৃত্যুর মিছিলে চিকিৎসকরাও। প্রতিদিনই অভিজ্ঞ চিকিৎসক মৃত্যুবরণ করছেন, সাথে অন্যান্য চিকিৎসাকর্মীও। এটি এখন চিন্তার বাড়তি বিষয় হয়ে দাঁড়িয়েছে এই পেশা সংশ্লিষ্টদের। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে এক সময় যে আমাদের এমনি জানেন যে আইসিইউ এক্সপার্ট আমাদের দেশে খুবই কম, অ্যানেস্থেসিওলজিস্ট খুবই কম, যার জন্য আমরা কাঙ্ক্ষিত সংখ্যায় যে আইসিইউ তৈরি করতে পারছি না বা আইসিইউ সেবা দিতে পারছি না। সেজন্যে আমরা যে ব্যাপারে শঙ্কিত এবং আমরা আশা করি যে আমাদের চিকিৎসক যারা আছেন তারা যে অবশ্যই যে যাতে তারা নিজেদের সুরক্ষার ব্যাপারে আরও বেশি সচেতন থাকেন। একদিকে রোগীর চিকিৎসা, অন্যদিকে নিজের সুরক্ষা, দুটোকেই প্রাধান্য দিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে ডাক্তারদের। আহমেদ সরওয়ার,
বাংলা ভিশন, ঢাকা। করোনায় মৃতদের দাফন কাফনে যেখানে স্বজনদেরই ভয়ভীতি অনীহা, সেখানে এগিয়ে এসেছে একদল তরুণ। পাথওয়ে নামের সংগঠনের ব্যানারে এ তরুণরা করোনায় বা উপসর্গ নিয়ে মৃতদের দাফন কাফনের ব্যবস্থা করছে স্বেচ্ছাশ্রমে। করোনায় আক্রান্তদের হাসপাতালে নেয়ার কাজটিও করছে তারা। করোনায় আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে মৃতদের দাফন কাফন বা সৎকারে স্বজনদের অনীহার খবর আসছে হরহামেশাই। পরিবার বা আপনজনরাই যেখানে লাশের ধারে কাছে ঘেঁষতে চায় না, সেখানে পরম মমতায় এগিয়ে আসছে একদল তরুণ স্বেচ্ছাসেবী। পাথওয়ে নামে স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণরা এখন পর্যন্ত 25-এরও বেশি মৃতদেহ দাফন কাফন করেছে। মৃত্যু ভয়কে দূরে ঠেলে মানবিকতার এ দৃষ্টান্ত তাদের। করোনা আক্রান্ত হয়ে যে মারা যাচ্ছে তার লাশটা তো আর আপনার প্রশাসনের মাধ্যমে তাদের নির্দিষ্ট কবরস্থানে ওখানে কবর দেওয়া হইতেছে। আর এলাকা ভিত্তিক যারা উপসর্গ আছে সন্দেহ, ওই কেসগুলোই আমরা বেশিরভাগ দেখি। গোসল টোসল কমপ্লিট করার পরে তারপরে আমরা জানাজার ব্যবস্থা করে ফেলি। এখনও জানাজার পরে আমাদের কাজ হয় যে লাস্টে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে তারাই আমরা কবর পর্যন্ত পৌঁছে দিই, এবং আমরা কবরস্থ করার জন্য আমাদের স্বেচ্ছাসেবীরা সবসময় থাকে। এখন পর্যন্ত যতগুলো কবরস্থ করা হয়েছে আমাদের স্বেচ্ছাসেবীরাই করছে, আলহামদুলিল্লাহ। করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজটিও সযত্নে করছে তারা। আর করোনা মহামারীতে নিম্ন আয়ের 35,000 মানুষের মাঝে পৌঁছে দিয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ দরকারি সামগ্রী, বিলিয়েছে রান্না করা খাবারও। মানব কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চান পাথওয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহিন। লকডাউনের মুহূর্তে দেখা যায় যে অনেকে বাসা থেকে বের হয়নি, তাদেরকে আমরা বাসায় গিয়ে পৌঁছে দিছি। আমরা 35,000 পরিবারকে খাবার দিয়েছি। 30 জনের একটা কমিটি হয়েছে। আমরা 3 ধাপে এই কার্যক্রম পরিচালনা করছি, যে প্রচুর পরিমাণে আমরা এখন পর্যন্ত 26টি লাশ দাফন করেছি। গোসল থেকে সম্পূর্ণ ইসলামী যে নিয়মকানুন সেগুলো মেনে আমরা দাফন কাজ সম্পন্ন করছি। আমরা সরকারের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে আমাদের এই পাথওয়ে সংগঠন মানবিক একটি সংগঠন। দীর্ঘদিন ধরে আমরা মানবিক যে কোনো দুর্যোগ সময় আমরা ঝাঁপিয়ে পড়েছি এবং কাজ করছি। যে আগামী দিনগুলো আমাদের সরকার আমাদের পাশে থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ যে আমাদেরকে তালিকাভুক্ত করে নিলে অনেক মানুষ উপকৃত হবে। করোনা মহামারীতে টেলিভিশনে কর্মরতদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে হাসপাতালে আনা নেয়ার কাজেও এগিয়ে এসেছে পাথওয়ে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দেশের 86% নার্সের করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক আইপিসি প্রশিক্ষণ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নার্সদের 2টি সংগঠনের জরিপের ভিত্তিতে দুর্নীতি বিরোধী সংগঠনটি এই তথ্য জানিয়েছে। সোমবার করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ বিষয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। টিআইবি জানিয়েছে প্রত্যক্ষভাবে সারা দেশের সকল বিভাগের 38টি জেলা থেকে 47টি হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য নেওয়া হয়েছে। প্রতিবেদনের তথ্য তুলে ধরে টিআইবি বলেছে, গবেষণার অন্তর্ভুক্ত হাসপাতালগুলোর 22.2% সকল স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ পেয়েছেন। শুধু চিকিৎসক ও নার্স প্রশিক্ষণ পেয়েছেন 20% হাসপাতালের। শুধু চিকিৎসক প্রশিক্ষণ পেয়েছেন আরও 20% হাসপাতালের। শুধু কোভিডের জন্য নির্ধারিত কর্মীরা প্রশিক্ষণ পেয়েছেন 13.3% হাসপাতালের। এসব কারণে সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে টিআইবি। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মানহানি মামলায় অনলাইন নিউজ পোর্টাল র্যাপলারের নির্বাহী সম্পাদক মারিয়া রেসাকে দোষী সাব্যস্ত করেছে ফিলিপিন্সের আদালত। এই প্রথম ফিলিপিন্সে সাইবার অপরাধের কোনো মামলায় রায় হলো। সর্বনিম্ন 6 মাস থেকে 6 বছরের জেল হতে পারে জামিনে থাকা প্রখ্যাত সাংবাদিক মারিয়া রেসা ও এক রিপোর্টারের। মামলার বাদী এক ব্যবসায়ীকে $8,000 ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে। রাজধানী ম্যানিলায় সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হলে হুমকিতে পড়বে জনগণের অধিকার ও গণতন্ত্র। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে 2016 সালে ক্ষমতায় আসার পর থেকে 8টি মামলা হয় মারিয়ার বিরুদ্ধে। বিতর্কিত রায়টিকে দুতার্তের দমন নীতির বহিঃপ্রকাশ বলছেন বিশ্লেষকরা। একে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত বলেছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ক্লেমন খেলার সংবাদ।
শ্রীলঙ্কায় এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলার কোনো পরিকল্পনাই নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। অচিরেই মাঠে ফেরা হচ্ছে না জাতীয় দলের, এমনকি শিগগিরই অনুশীলনে ফেরারও কোনো পরিকল্পনা নেই বোর্ডের, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। তবে বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য এখনও অনেকটা সময় আছে হাতে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ক্রিকেট মাঠে ফেরানোর বিষয়ে আলোচনা হবে। আমাদের ন্যাশনাল টিমের প্র্যাকটিসের কথা এখন আমরা চিন্তাই করতে পারছি না, কোনো প্ল্যানিং করতে পারছি না, যেহেতু আমাদের করোনা সিচুয়েশনটা ভালো না। আর যেটা হলো শ্রীলঙ্কা সিরিজটা আসলে ওটার সম্ভাবনা খুবই কম, যেহেতু আপনি জানেন টেস্টের যে টেস্ট ছিল সেগুলো আসলে প্রিপারেশনের একটা সময় দরকার, বাট এই মুহূর্তে আমরা সেটা চিন্তা করতে পারছি না, প্ল্যানও করতে পারছি না। এশিয়া কাপের সময়টা আছে এবং যেহেতু T20 হবে, সো আমরা ওটার প্রিপারেশন সময় অল্প পেলেও ওটা সম্ভব। সো আমরা সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, হয়তো আমরা কিছুদিন পর সেটা আমরা প্ল্যানটা করব। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সংসদে সীমিত সময়ে সম্পূরক বাজেট পাস, নতুন বাজেটের আকার ও ব্যাংক ঋণ নিয়ে বিএনপির প্রশ্ন, অর্থমন্ত্রীর নাকচ। দেশের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে করোনা, জীবন জীবিকার স্বার্থে চলছে স্বল্প পরিসরে অর্থনৈতিক ও শিক্ষা কার্যক্রম, জানালেন প্রধানমন্ত্রী। করোনা কেড়ে নিল সিলেটের সাবেক মেয়র কামরানকেও, উপসর্গে বিভিন্ন জায়গায় আরও 9 জনের মৃত্যু, বিশ্বে প্রাণহানি 4,35,000 ছাড়িয়েছে। রাজধানীর রেড জোন চিহ্নিত এলাকায় এখনো হয়নি লকডাউন, দ্বিধাদ্বন্দ্বে স্থানীয়রা, যাতায়াত কমেছে পূর্ব রাজাবাজারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।